স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার কেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে ৪২,৬১৮টি। বুধবার নির্বাচন কমিশন সচিব জানান, ভোট কেন্দ্রের উপর দাবি আপত্তি জানানো যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আমরা আজকে কথা বলবো নির্বাচনের প্রস্তুতি নিয়ে। বিশেষ করে জাতীয় নির্বাচনে আমরা জানি একটা রোডম্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। সেই রোডম্যাপ অনুযায়ী এর আগে আমরা দেখেছি সীমানা পুনর্নির্ধারণ হয়েছে। এখন ৩০০ আসনের জন্য কেন্দ্র নির্ধারণ করে নির্বাচন কমিশন আজকে সিদ্ধান্ত দিল। এটার এখন দাবি আপত্তি সেগুলোর বিষয়ে যা যদি থাকে সেটা নির্বাচন কমিশনে জানানো যাবে। এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। অধ্যাপক শফিকুল ইসলাম, একটু জানাবে যে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সেই রোডম্যাপ অনুযায়ী তারা মোটামুটি একটা প্রস্তুতির দিকে যাচ্ছে। এর আগে আমরা দেখেছি যে সীমানা পুনর্নির্ধারণে অনেক জায়গা থেকে বিক্ষোভ হয়েছে, অনেক জায়গায় মানে এটা নিয়ে কথা হয়েছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে রোডম্যাপ ধরে এগিয়ে যাওয়া সে বিষয়ে আপনার মূল্যায়ন কি বিশ্লেষণ করবেন? আপনি যেরকম বলছিলেন যে নির্বাচন কমিশনার আগামী নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার জন্য এবং নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ এবং আরো কিছু বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। কিন্তু নির্বাচনের যে চ্যালেঞ্জগুলো সেগুলো আসলে এখনো অ্যাড্রেস করা হয়নি। বিশেষ করে নির্বাচনের পরিবেশ তৈরি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক, আইন শৃঙ্খলা পুলিশ এখনো সক্রিয় নয়। আর জুলাই বিপ্লবের সময় যে অস্ত্রগুলো বিভিন্ন থানা থেকে লুটপাট হয়েছে এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় যারা লাইসেন্সধারী অস্ত্রধারী ছিল তারা তো লাইসেন্সগুলো বাতিল করা হয়েছে, সেই অস্ত্রগুলো উদ্ধার করা হয়নি। এবং বিভিন্ন জায়গায় যারা বখাটে যুবক আছে এবং বখাটে সন্ত্রাসী আছে তাদেরকে আটক করা হয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আর পুলিশ এবং আইন শৃঙ্খলার বাহিনী এখনো সক্রিয় না, এগুলোকে অ্যাড্রেস করা দরকার। আরেকটা হচ্ছে যে বিগত 16 বছর 3টি ইলেকশনে নির্বাচনের প্রতি জনগণের একটা অনীহা তৈরি হয়েছে, জনগণের আস্থা নেই। সেই আস্থাটা ফিরিয়ে আনা, নির্বাচন সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো, সেগুলো এখনো সম্পূর্ণ করা হয়নি। এবং আমরা বলি যে প্রি ইলেকশন ম্যানেজমেন্টের কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কিন্তু এই নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সুবিধা তৈরি করা এবং একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এখনো কিন্তু সেটা সম্ভব হয়নি। ধন্যবাদ আপনাকে। জি, জেসমিন টুলি, আপনি কি মনে করেন? অধ্যাপক শফিকুল ইসলাম যেমন বলছিলেন যে অনেক জায়গায় এখনো ঘাটতি আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ঘাটতি আছে, লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে তার এখনো তিনি সন্তুষ্ট নন। এই যে সামনের সময়টা আছে সেই সময় কি মানে এগুলো কারেক্ট? জি আচ্ছা, আমি ওনার সাথে আরেকটু যোগ করতে চাই। ওনার চ্যালেঞ্জের মধ্যে আরেকটু আছে, যেটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যদি জাস্ট এই ঢাকা ইউনিভার্সিটির এটাই দেখি যে ইলেকশনটা সব হচ্ছে, কিন্তু ইলেকশনের আগে দেখেন সাইবার বুলিং এর মাধ্যমে কিন্তু অনেক ক্যান্ডিডেট অনেক ভুয়া তথ্য ছড়াইছে এবং বিভ্রান্ত করেছে। এটাও কিন্তু একটা নতুন ধরনের চ্যালেঞ্জ আমাদের জাতীয় নির্বাচনে দেখা দিবে। এবং জাতীয় নির্বাচন কিন্তু বিশাল, এখানে ভোটারের সংখ্যা 12 কোটির উপরে। ভোট কেন্দ্র আপনারাই বললেন যে ভোট কেন্দ্র প্রায় 45,000। জি, এবং কক্ষ দিয়ে প্রায় কক্ষর দাঁড়ালো প্রায় 2 লাখ 2.5 লাখের উপরে। হ্যাঁ, মানে 42,618টি এখন পর্যন্ত তারা ঠিক করেছেন। আর কক্ষ সম্ভবত আড়াই লাখ মতন, তাই না? জি জি, 2,45,000 মতন কক্ষ আছে। তার মানে এখানে বিশাল একটা ম্যান পাওয়ার কিন্তু ইউজ হবে। প্রতি কক্ষের জন্য 2 জন করে পোলিং অফিসার, 1 জন করে প্রিজাইডিং অফিসার। এত বিশাল ম্যান পাওয়ারকে তারা ট্রেনিং এর আওতায় এনে যে আস্থার জায়গাটা, যেটা যে আস্থাটা তৈরি করার কাজে কিন্তু একটা বিশাল একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যে প্রশাসন, পুলিশ, এগুলোর পর যে মানুষের যে অবিশ্বাস, মানুষ যে এতদিন যে দলীয়
করণ করার ফলে যে রূপটা দেখতে পেয়েছে সেখান থেকে আদতে বের হয়ে আসতে পারবে কিনা, এই একটা জায়গা দেখা। আর একটা জায়গা দেখা যেটা সবচেয়ে কঠিন, যে ইলেকশন কমিশন শুরু থেকে আসছিল যে এবার প্রবাসী ভোটারদের ওনারা ভোট দেওয়ার ব্যবস্থা করবে। এটা আসলে কি পর্যায়ে কেমন, এটাও কিন্তু এখন রোড ম্যাপের ডিটেলস ওনারা এটা দেননি। না, আপনারা তো একটা পরামর্শ দিয়েছিলেন, মানে সেই গাইডলাইন কি তারা মানছেন না? সংস্কার কমিশনের 3টা ধাপে 3টা ছিল, কিন্তু ওনারা কোনটা নিচ্ছে, কি পদ্ধতিতে আগাচ্ছে, এটাও কিন্তু পরিষ্কার করেনি। এবং সর্বশেষ যে কাজটা ইলেকশন কমিশন হলো যে সীমানা পুনর্নির্ধারণ, দেখেন এর ফলে কিন্তু এখনো অনেক জায়গায় বিশৃঙ্খলা, যেটা বাগেরহাট থেকে যে আসন কাটা হয়েছে সেখানে বিশৃঙ্খলা হচ্ছে, কুমিল্লাতে হচ্ছে। এবং এই যে এখন কিন্তু ইলেকশন ধরতে গেলে মাঝখানে মাত্র 3 মাস, কারণ আপনি ডিসেম্বরের ফার্স্ট উইকে হলো তফসিল ঘোষণা হচ্ছে, তার আগে কিন্তু সময় কিন্তু খুবই কমে এসছে ইলেকশন কমিশনের জন্য। তারা রোড ম্যাপ অনুযায়ী তাদের কাজগুলো করছে, কিন্তু এটা নিতান্ত ইলেকশন ম্যানেজমেন্টের কাজ। পলিটিক্যাল পার্টির উপর যে ইলেকশন কমিশনের যে লেভেল প্লেইং ফিল্ড, যেটা আমাদের ভাই বললেন যে হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু ইলেকশন কমিশন এখনো দৃশ্যমান কিছু করতে পারেনি, যে আসলে তারা লেভেল প্লেইং ফিল্ডের জন্য কি কি অংশ কাজ করবে। তারপরে খরচের একটা বিষয় থাকে, পলিটিক্যাল পার্টি যে রেজিস্ট্রেশন, নতুন পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশনটাও কিন্তু এখনো কমপ্লিট হয়নি, হয়তো 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারা সার্টিফিকেট দিয়ে দেবে। তাদেরও তো কাজ করার, এই ক্ষেত্রটা তৈরি করার জন্য তাদেরও সময়ের দরকার। এই সব মিলায়ে, এবং আমরা যদি ভার্সিটির এটা দেখি, এটা দেখলে কিন্তু আমরা বেশ পরিষ্কার মেসেজ কতগুলো পাই। ইলেকশনটা কিন্তু ভালো হয়েছে, ইলেকশন ভালো হয়েছে মানে অভিযোগ আছে, অভিযোগ থাকে সবসময়, এবং ফলাফল কিন্তু মেনে নিছে, এবং যিনি জয়ী হয়েছেন, যিনি পরাজয় হয়েছে, পরাজিত দল কিন্তু অভিনন্দনও জানাইছে। এবং আজকের দিনে কোনো মিছিল বা কোনো হরতাল অথবা কোনো যে অন্যবার যেটা হয় ভার্সিটির এগুলোতে নির্বাচনের পরের দিনে একটা হই হুল্লা সিস্টেম, দেখেন এবার কিন্তু শান্তিপূর্ণ অবস্থানে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে ইয়াং জেনারেশন কিন্তু বেশ কিছু মেসেজ দিচ্ছে আমাদের পলিটিশিয়ানদের জন্য। তারা দেখেন, তারা বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে এসছে, এটা যদি আমরা সূক্ষ্মভাবে দেখি, তারা কিন্তু এই জিনিসটা করেছে। তারা হলো ফলাফল মেনে নেওয়ার মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়েছে। তারপর নেগেটিভ যে সমস্ত নেগেটিভ বয়ানগুলো থাকে, এখান থেকেও কিন্তু তারা এবার কিন্তু বের হয়ে এসছে, এবং দেখা গেছে যে নেগেটিভ বয়ান যারা দেয়নি, মানে তারা আসলে দেখতে চাইছে যে মানুষ কি করবে, কি করছে না। তার মানে আপনি মোটা দাগে যেটা, যে অধ্যাপক শফিকুল ইসলাম যে পয়েন্টগুলো তুলেছেন, যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন, ওগুলো আপনিও স্বীকার করে নিচ্ছেন। অবশ্যই অবশ্যই এগুলোর সঙ্গে বাড়তি যে চ্যালেঞ্জগুলোর কথা আপনি উল্লেখ করলেন, আপনার কাছে আবারও আসবো। আমি একটু অধ্যাপক শফিকুল ইসলাম, জেসমিন টুলি যে প্রসঙ্গটা এনেছেন খুবই গুরুত্বপূর্ণ, এবং মনে হয় যে এটা আসলে প্রতিদিনই বলা প্রয়োজন, এটা প্রতিদিনই এটা নিয়ে কাজ করা প্রয়োজন। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে মানে সারা বিশ্বের বিভিন্ন পরিস্থিতি অবস্থান বদলে দিচ্ছে, এবং এমনকি আমরা তো আসলে তার বড় উদাহরণও, এবং ডাকসু ইলেকশনেও এটার আমরা এক ধরনের ভালো দিকও দেখেছি, আবার খারাপ দিকও দেখেছি। এই চ্যালেঞ্জটাকে আপনার বিশ্লেষণ আসলে কি বলে জাতীয় নির্বাচনের জন্য? আপনি ঠিকই বলেছেন, এবং আমার সহ আলোচক ঠিকই বলেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হবে আগামী নির্বাচনে, বিশেষ করে অ্যাবিউজ অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া। আপনারা জানেন যে ইতিমধ্যেই আপনারা এই ব্যাপারে বিভিন্ন অনুষ্ঠানও করেছেন, ফেক নিউজ, বিশেষ করে ফেক নিউজ নিয়ে। তো ইলেকশনের সময় আমি মনে করি যে এই ধরনের ফেক নিউজ এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে, বা এক দল আরেক দলের বিরুদ্ধে এই ধরনের ফেক নিউজ ছড়াতে পারে, অ্যাবিউজ অফ এআই বা অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এবং মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের সরাসরি হতে পারে। তো এগুলাকে মোকাবেলা করার জন্য নির্বাচন কমিশন এবং সরকারের সুনির্দিষ্ট প্রস্তুতি থাকা দরকার, এবং এগুলো কিভাবে মোকাবেলা করবে এই ব্যাপারে একটা পরিকল্পনা তৈরি করা দরকার। আর না হলে নির্বাচনের প্রভাব পড়তে পারে। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, আপনি আমার সহ আলোচক যেভাবে বলছিলেন যে ইয়াং জেনারেশন পরিবর্তন চায়। আপনারা নেপালে যেভাবে দেখেছেন জেন জি, তো সেখানেও এক ধরনের পরিবর্তন, সবাই ইয়াং জেনারেশন জেগে উঠেছে এবং একদম পরিবর্তন চায়। আমাদের দেশে প্রচলিত যে রাজনৈতিক সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির একটা পরিবর্তন ইয়াং জেনারেশন চায়।
আগের যে সংস্কৃতি একে অপরকে দোষারোপ করা, একে অপরের উপর মিথ্যা রটনা করা, গুজব ছড়ানো, এগুলো থেকে ইয়াং জেনারেশন বেরিয়ে আসতে চায়। একটা ভালো সংস্কৃতি, একটা গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর চর্চা করা উচিত এবং আগামী নির্বাচনও সেভাবেই নির্বাচনটা হওয়া উচিত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশন তারা একটা উদাহরণ সৃষ্টি করেছে এবং কিছু ভালো দিক রয়েছে, তারা একটা উদাহরণ সৃষ্টি করেছে। আমি মনে করি যে ইয়াং জেনারেশনের আগামী নির্বাচনে ইয়াং জেনারেশন ভোটার প্রায় 27%। 27% ভোটার কোন রাজনৈতিক দলের বিজয় এবং পরাজয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে পরিকল্পনা তৈরি করা দরকার এবং নির্বাচন কমিশনও ইয়াং জেনারেশনের যে স্পিড বা ইয়াং জেনারেশনের চাহিদা সেভাবে কিভাবে মোকাবেলা করবে সেই ব্যাপারেও আমার মনে হয় নির্বাচন কমিশনের একটা প্রস্তুতি থাকা দরকার এবং সেইভাবে আগামী নির্বাচনকে ঢেলে সাজানো দরকার। ধন্যবাদ আপনাকে। জি, জেসমিন টুলি, মানে জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা এবং বডি ক্যামে সাই নেই ইসির, কারণ ইসি মনে করছে যে এই খরচ বা এটা মেনটেন করা, মানে প্রায় 42-45 হাজার কেন্দ্রে সিসি ক্যামেরাগুলো এইভাবে ম্যানেজ করা, নিয়ন্ত্রণ করা, এটা খুব কঠিন কাজ। সেটা তারা বলছে যে ইসির সায় নেই এখানে। সেই জায়গায় আসলে আপনি কি দেখেন? আবার মানুষের হাতে হাতে মোবাইল, মানুষ ভোট কেন্দ্রের একটা ছোট্ট ব্যত্যয় আমরা মানে যেভাবে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেটা নিয়ে যে ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়, এটাও মানে বিবেচনায় নিয়ে এটাকেও কিভাবে আপনি মানে এটাকে কিভাবে দেখবেন বা কিভাবে কতটা মানে পরিস্থিতি বদলে দিতে পারে? জি, আপনি তিনটা জিনিস নিচ্ছেন। প্রথমত বডি ক্যাম, সেটা পুলিশের কাছে থাকবে। এটা সরকারের শুধু ওয়ান টাইম তা তো না, যে হ্যাঁ হয়তো ইলেকশন উপলক্ষে কেনা হবে, কিন্তু পুলিশের এই বডি ক্যামেরা পৃথিবীর অনেক দেশে থাকে এবং এটা পরবর্তীতে ইভেন তদন্ত কাজে ব্যবহার করা হয় এই জিনিসগুলো। তা এটার জন্য কমিশন, যদি সরকার পয়সা দিতে রাজি থাকে, সরকার দিতে পারে, তাহলে ইলেকশন কমিশনের তো না, বাজেট তো ইলেকশন সরকার দিবে। জন্য বডি ক্যামেরা পুলিশের কাছে থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হলো ভোট কেন্দ্রে সিসিটিভি বা ক্যামেরা বসানো। এটা আসলে অনেক কেন্দ্র তো অনেক বেশি কেন্দ্র, আমাদের প্রায় 45,000 ও 42,000-এর উপরে, প্রায় 43,000 আমরা যদি ধরি। তা এতগুলো বসানো অবশ্যই পজিটিভ দিক আছে, কিন্তু এটাকে ক্লোজলি মনিটরিং করার জন্য ব্যবস্থা রাখতে হবে। শুধু যে বসাই দিলাম কিন্তু মনিটরিং করলাম না, সেরকম না। যদি এই পয়সা খরচ করা হয় তাহলে এর সর্বোচ্চ ব্যবহার করার জন্য এটা প্রত্যেকটা কেন্দ্র মনিটরিং এর আওতায় আনতে হবে। সেই ক্ষেত্রে যদি এটা করা যায়, ইলেকশন কমিশন যদি এই সক্ষমতা এই সময়ের মধ্যে তৈরি করতে পারে সেইভাবে, তাহলে এটা খুবই কার্যকর একটা ভূমিকা রাখবে। হ্যাঁ, এটাতে অনেক ইলেকশন হয়তো বা আমরা আমাদের গাইবান্ধাতে আমরা একটা ইলেকশন এর আগে কমিশন করেছিল, সেখানে দেখা গেছিল পুরো নির্বাচনটাই বাতিল করতে হয়েছে। এই সরকার পয়সা ম্যানেজ করলে কিন্তু এই ক্যামেরাগুলো ভবিষ্যতে আবার কিভাবে ব্যবহার হবে, হয়তো ওয়ান টাইম হয়ে কি এটা পয়সাটা জলে যাবে কিনা, সেই জিনিসটাও ভাবার বিষয় আছে। দ্বিতীয়ত একটা জিনিস আমাদের ইলেকশন কমিশনের কাছে যে এটা যে ভোটারদের আনার বিষয়টা, যে ভোটাররা কেন্দ্রে যে নিশ্চিন্তে আসবে, যে আস্থার জায়গাটা, তার পরিবেশটা যে নিশ্চিন্ত হবে, মব হবে না। আমার সহালোচক এটা বলেছে, উনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই মবের কথা। ইলেকশনের দিন আমরা কিন্তু এমনি দেখি অনেক মব অলরেডি সৃষ্টি হয়ে যায়, বিভিন্ন পরাজিত প্রার্থী এটা তৈরি করতে পারে, গুজব রটাই দেয় যে কেন্দ্রে যাওয়া ভোটার তখন বিরত হয়। এই জিনিসগুলো কিন্তু আসল ইলেকশন ম্যানেজমেন্ট এই জায়গাটায়, এই কেন্দ্রের মধ্যে মালামাল পৌঁছানো, ব্যালট পৌঁছানো, এটা কোনোদিনই বাংলাদেশ ইলেকশন কমিশন ফেল করেনি। যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ ইলেকশন কমিশন এই কাজগুলো করতে পারে, কিন্তু আসল যে জায়গাগুলো, যে আস্থার জায়গাগুলো সৃষ্টি করা, এটা কিন্তু বেশ কঠিন এবং স্বচ্ছতার সাথে কাজগুলো করা। পলিটিক্যাল পার্টিগুলো তাদের মনোনয়নটা জানে সঠিক ব্যক্তিদের দেয়, সেই জায়গাগুলো কাজ করে, সেগুলো সমাজের সব স্তরের মানুষেরই করা উচিত, শুধু ইলেকশন কমিশন না। আর আমাদের মনে রাখতে হবে, একটা ইলেকশন ভালো করতে গেলে শুধুমাত্র একমাত্র ইলেকশন কমিশনই যে তার কারণ তা কিন্তু না, সেখানে
পলিটিক্যাল, বিশেষ করে পলিটিক্যাল পার্টিদের অনেক বড় ভূমিকা থাকে বড় এবং ভূমিকা থাকে, এক্স্যাক্টলি, মানে তাদের candidate সংগঠনটাই তো থাকে, আসলে সমাজে সবচেয়ে বড় সংগঠন বা দেশের সবচেয়ে বড় সংগঠন। সুতরাং তারা যদি ইলেকশনটা ভালো করতে না চায়, আসলে কারো পক্ষে সম্ভব নয় ইলেকশন সম্ভব ভালো না। করে দেয়া। অবশ্যই, অবশ্যই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, এই যে সিসি ক্যামেরা বা বডি ক্যামের কথা বলা হচ্ছে, এটার আসলে প্রয়োজনীয়তা তো আছে। সারা বিশ্বে আমরা দেখেছি যে এখন যত বেশি সার্ভিলেন্সের আওতায় আনা যায় দেশটাকে, তত মানে অনিয়ম বা অপরাধ সেটা কমানোর, এটার অন্যরকম ব্যবহারও করার সুযোগ আছে কিনা, মানে আপনি এটা আসলে কিভাবে দেখেন? হ্যাঁ, এটা তো অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু অন্যরকম ব্যবহারের ক্ষেত্রে আমি যেটা আগে বলছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এবং আমাদের আইন শৃঙ্খলার বাহিনীর যে আস্থা এবং সাহস এবং তাদেরকে ক্ষমতায়ন করা, আমি অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসারদের সাথে কথা বলেছি যে তাদেরকে ক্ষমতায়ন করা হয়নি, তাদেরকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়নি, যার কারণে তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না, ব্যবস্থা নেওয়ার সাহস করছে না। তো এই অবস্থাটা তাদের সাহস এবং আস্থা ফিরিয়ে আনতে হবে, কারণ যারা সার্ভিলেন্স করবে, যারা এতে দায়িত্বে থাকবে, পরিবেশ তৈরি করার দায়িত্বে থাকবে, তাদেরকে তো অবশ্যই সক্রিয় করতে হবে এবং সক্রিয় করার জন্য অবশ্যই সুনির্দিষ্ট মেজার গ্রহণ করতে হবে, সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর না হয় নির্বাচনের পরিবেশ তৈরি করা, লেভেল প্লেইং তৈরি করা খুবই কঠিন হবে। আপনি সিসি ক্যামেরা বসান আর যাই করেন, বডি ক্যামেরা বসান, কিন্তু সেগুলো বসালেও আপনি যদি পথে মব জাস্টিস হয়, জনগণকে, মানুষকে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেয়, তাহলে তো সমস্যার সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে এই যে মবের যে বিষয়টা, সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এক ধরনের লোকজন এখন খুব বেপরোয়া, এই বেপরোয়া আচরণ থেকে তাকে বিরত রাখতে হবে, বিরত রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেগুলো কিন্তু এখনো হয়নি। তো এই ব্যাপারে সরকারও আন্তরিক হবে, সরকারও ব্যবস্থা গ্রহণ করবে এবং রাজনৈতিক দলগুলো সংযোগ। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম এবং জেসমিন টুলি, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য আজকে সংবাদযোগে। থ্যাংক ইউ। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।